আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, নিশিভোরের বাঁশি। চাঁদপুরের অদূরে এক প্রত্যন্ত গ্রামে, যেখানে মোবাইলের সিগন্যাল যায় হারিয়ে, লণ্ঠনের আলোতেই রাত কাটে, সেখানে আজও এক ভয়াবহ গুজব ছড়িয়ে আছে। মানুষ বলে, রাত 12টার পর কেউ যদি গ্রামের পেছনের পুরো বাড়ির দিকে তাকায়, বাঁশির শব্দ শুনতে পায়, একটা করুণ সুর, আর সেই বাঁশির টানে যারা কাছে যায় তারা আর ফিরে আসে না। এই গল্পের কেন্দ্রে সুবর্ণা, এক গবেষক, লোককথা আর অদ্ভুত কাহিনী নিয়ে কাজ করে। শহরের কোলাহল ছেড়ে সে এসেছিল চাঁদপুরের এই গ্রামে আমানপাড়া ভৌতিক লোকগাথা নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে। প্রথম দিনেই সে শুনল বাঁশির গল্প। গ্রামের পুরনোরা মুখে মুখে বলে, নিশিভোর আসে, বাঁশি বাজায়, আর যে তার ডাকে সাড়া দেয় সে হারায় চিরতরে। সুবর্ণা হেসে উড়িয়ে দিল। তার ধারণা গ্রামবাসীদের কুসংস্কারেই এসব। সে নিজের ক্যামেরা আর রেকর্ডার নিয়ে রাত 12টায় গেল পুরাবাড়ির ধারে। তখন শীতকাল, কুয়াশা জমে চারিদিক ঝাপসা হয়ে আছে। বাতাসে একটা সুদা গন্ধ, মাটির ধ্বংসের। হঠাৎ করেই শোনা গেল বাঁশির সুর। তীক্ষ্ণ না, বরং বিষণ্ণ, একটা পুরনো পল্লীগীতির মতো শোনাচ্ছিল, যেন কেউ হারিয়ে যাওয়া দিনগুলোর শোকগাথা গাইছে বাঁশিতে। সুবর্ণা প্রথমে ভাবল কেউ ইচ্ছা করে বাজাচ্ছে। সে সাহস করে এগুলো, বাড়িটার ভাঙা গেট ঠেলে ঢুকলো ভেতরে। কাঠামোর বেশিরভাগ অংশই ধসে গেছে, দেওয়ালে শেওলা জমেছে, জানালার কাচ ভাঙা, কোথাও কোথাও যেন ছায়া নড়ছে। তখন হঠাৎ বাঁশির সুর থেমে গেল। নিস্তব্ধতা এত ঘন যে সুবর্ণ নিজের নিঃশ্বাসও শুনতে পাচ্ছিল। সে ক্যামেরা তুলল সামনে। ঠিক তখনই ঘর ঘর করে একটা দরজা খুলে গেল আপনা আপনি। ভেতরে এক ঘর, দেওয়ালে পুরনো ছবি, যেন এক রাজবাড়ির লোকেরা এক কোণায় পড়ে আছে। একটা কাঠের বাঁশি, আর তার পাশে একটা ছেঁড়া নীল রঙের ওড়না। হঠাৎ বাতাসে একটা ঠান্ডা শ্বাসের মতো কিছু অনুভব করলো সে। কোনো অদৃশ্য কিছু যেন তার কাঁধে হাত রাখল। সুবর্ণা ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু ক্যামেরায় সে স্পষ্ট দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে পেছনে, সাদা ধুতি, কুন্দ খুলে গাঁথা চুল, আর চোখ দুটো খালি গর্তের মতো। তারপর ক্যামেরা বন্ধ, আলো নিভে গেল। পরদিন সকালে গ্রামের কিছু ছেলে পোড়াবাড়ির সামনে খুঁজতে গিয়েছিল সুবর্ণাকে। তার ক্যামেরা মিলল, কিন্তু সে নিজে নেই। তবে অদ্ভুত ব্যাপার হলো, ক্যামেরা চালু করতেই দেখা গেল সেই শেষ দৃশ্য। সুবর্ণার চোখ বিস্ফারিত, ঠোঁটে রক্ত, আর পেছনে সেই ভয়ঙ্কর নারী আত্মা বাঁশি বাজাচ্ছে। আর তার চোখে ধীরে ধীরে ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, এই গল্প এখানেই শেষ নয়। সুবর্ণার নিখোঁজ হওয়ার 1 বছর কেটে গেছে। গ্রামবাসীরা তাকে মৃত বলেই ধরে নিয়েছে। কেউ তার খোঁজ করে না আর। শুধু ধনঞ্জয় ঠাকুর মাঝে মাঝে মাটিতে চোখ রেখে ফিসফিস করেন, ওর চোখে আগুন ছিল, কিন্তু আগুনের সামনে কেউ দাঁড়াতে পারে না। কলকাতায় সুবর্ণার প্রাক্তন সহকর্মী ঋদ্ধি ঘোষ হঠাৎ একদিন ডাক পেল একটি অচেনা নম্বর থেকে। ভাঙা ভাঙা গলায় এক নারীর কণ্ঠ বলল, বাঁচাও, আমি এখনও আটকে আছি, ওরা আমাকে দেখায় না। তারপর এক চাপা বাঁশির সুর, আর লাইন কেটে গেল। ঋদ্ধি আটকে উঠল। এটা ছিল সুবর্ণার গলা, অথচ তার ফোনের লোকেশন ট্রেস করে দেখা গেল কলটি এসেছে আমানপাড়া গ্রাম থেকে। ঋদ্ধি কিছু না ভেবে রওনা দিল। সে বিশ্বাস করে সুবর্ণা বেঁচে আছে, কিন্তু কোথায়? গ্রামে পৌঁছে সে ধনঞ্জয় ঠাকুরের সঙ্গে দেখা করল। বৃদ্ধ
চোখ মেলে তাকালো, বলল, তুই যদি সত্যি ওকে পেতে চাস তবে সাবধানে যা। নিশিভূর কাউকে দেয় না, শুধু নেয়। ঋদ্ধি এক ঝলকে পোড়াবাড়ির দিকে তাকালো। বাড়িটা যেন শুয়ে থাকা কোনো দানব, যার মুখের ভেতরে ঢুকতে হবে তাকে। রাত নেমে এলো। ঋদ্ধি ক্যামেরা নয়, বরং নিজের ডায়েরি ও একটি পুরনো বাঁশি নিয়ে বের হলো। সেই বাঁশি যেটা একবার সুবর্ণা উপহার দিয়েছিল বছর 3 আগে। ওটা ছিল তাদের বন্ধুত্বের স্মারক। পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে সে বাঁশিতে একটা ছোট্ট সুর তুলল, একটা পুরনো ঠুংরি যেটা তারা একসাথে রেকর্ড করেছিল। হঠাৎই বাতাস ঘুরে দাঁড়ালো, কুয়াশা জমে চোখের সামনে ধোঁয়া নামলো, আর একটা দরজা খুলে গেল নিজে থেকেই। ঋদ্ধি কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলো। এই সেই ঘর যেখানে থেকে সুবর্ণা নিখোঁজ হয়েছিল। দেওয়ালে সেই আয়নাটি এখনও আছে, তবে এবার আয়না আর ফাঁকা নয়, ভেতরে দাঁড়িয়ে আছে সুবর্ণা। কিন্তু তার চোখ দুটো নিস্তেজ, গায়ের রং ধূসর, আর ঠোঁট ফাঁক করে কেবল ফিসফিস করছে, আমায় বের করো, আমায়। ছায়ার দরজা আটকে রেখেছে। ঋদ্ধি চিৎকার করে উঠল, কোথায় সেই দরজা, বলো, আমি খুলে দেব। হঠাৎ পেছন থেকে এক ঠান্ডা হাত তার ঘাড়ে পড়ল। ধীরে ধীরে একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, একবার ঢুকেছিস তো বের হবে কিভাবে? ঋদ্ধি ঘুরে তাকিয়ে দেখে এক নারী, সাদা ধুতি পরে, যাওয়া মুখ, বাঁশি হাতে দাঁড়িয়ে। সে নিশিভূর, চোখ দুটি যেন গর্তের মতো শূন্য। তখনই আয়না ফেটে যায়। আয়নার ফাটল দিয়ে এক কালো দরজা দেখা যায়। কোনো বাস্তব দরজা নয়, বরং ছায়ার তৈরি। ঋদ্ধি এক মুহূর্ত ভাবল না। সে ছুটে গিয়ে সেই দরজায় হাত রাখল, হিমশীতল অনুভব। তারপর সে ভিতরে ঢুকে গেল। অন্ধকার গিলে নিল তাকে। ঋদ্ধির চেতনা ফিরে আসে এক অদ্ভুত জায়গায়। মাটি নেই, আকাশ নেই, কুয়াশায় ঘেরা এক ধূসর জগৎ। সেখানে ভেসে আছে শত শত মুখ, ভয়ের, কান্নায়, বিলাপের। এ যেন এক আত্মাদের কুঠুরি। এক কোণায় বসে আছে সুবর্ণা, চোখ দুটো ঝাপসা, মুখে শূন্যতা। ঋদ্ধি এগিয়ে যায়, তার হাত ধরে বলে, তুই তো ফিরে যাবি, আমি তোকে নিয়ে যাবই। তবে তখনই মাটির নিচ থেকে উঠে আসে ছায়ামূর্তি, নিশিভূরের প্রহরী। সে বলে, দুইজন এসেছ, একটিকে নিয়ে যেতে পারো, পছন্দ করো। ঋদ্ধি স্তব্ধ। সে কি নিজেকে বিসর্জন দেবে, নাকি একটা পরিকল্পনা আছে তার? ঋদ্ধি হাসে, বলে, তুমি ভুল জানো, আমরা 3 জন এসেছি, আমার বাঁশিও এসেছে। আর এই বাঁশি ওরটা নয়, আমার সুর বাজে এতে। ঋদ্ধি বাঁশিতে সুর তুলে, নতুন এক রাগ, জীবনমুখী। সেই সুরের শক্তিতে ছায়া ভেঙে যায়, আত্মার কুয়াশা কেটে যায়, আকাশে আলো ফুটে। নিশিভূরের আর্তনাদ করে, আর একটা বিদ্যুৎ চমকের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সকালবেলা গ্রামের পাশের মাঠে 2 জন নারী পড়ে আছে অচেতন। গ্রামবাসীরা ছুটে আসে। সুবর্ণা আর ঋদ্ধি দুজনেই ফিরে এসেছে, কিন্তু ফিরে আসার আগে তারা জেনে গেছে ছায়ার দরজা এখনও আছে, বহু আত্মা এখনও আটকে আছে সেখানে। সুবর্ণা সিদ্ধান্ত নেয়, এবার শুধু ডকুমেন্টারি নয়, ওদের মুক্তির জন্য কিছু করতে হবে। কারণ নিশিভূরের বাঁশি আবারও বাজবে, আর যেদিন আবার কেউ তার সুর শুনবে, সেদিন ফের খোলা হবে দরজা ছায়ার। সুবর্ণা আর ঋদ্ধির ফিরে আসার খবর ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতে। সবাই বিস্ময়ে ভীত। কেউ বিশ্বাস করে অলৌকিক শক্তিতে, কেউ ভাবে এ নিছক পাগলামি।
তবে ধনঞ্জয় ঠাকুর একদিন সন্ধ্যায় চুপচাপ এসে বলে যে ফিরে আসে তার চোখ ছায়া থেকে যায়, সাবধানে থেকো মা। সত্যিই সুবর্ণা এখন আর আগের মতো নেই। চোখে গভীরতা, কানে মাঝে মধ্যে শোনা যায় অদৃশ্য বাঁশির সুর, আর ঘুমের মধ্যে সে বলে ওঠে, ওদের অনেকে এখনো আটকে আছে, ওদের নাম জানে না কেউ। ঋদ্ধি তাকে বুঝায়, তুই ফিরে এসেছিস, এটাই অনেক, চল সব ভুলে সামনে এগিয়ে যাই। কিন্তু সব কিছু কি সত্যিই ফেলে আসা যায়? এক রাতে পূর্ণিমার আলোয় সুবর্ণ নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তার হাতে সেই পুরনো বাঁশি। পুরো বাড়ির দিকে হেঁটে যায় সে শেষবারের মতো। ঋদ্ধি ঘুম ভেঙে খালি বিছানা দেখে আঁতকে উঠে, ছুটে যায় বাইরে। দূর থেকে দেখে সুবর্ণা পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে, হাতে বাঁশি। ঋদ্ধি চিৎকার করে বলে, সুবর্ণা ফিরে আয় প্লিজ। সুবর্ণা ফিরে তাকায়, একটুখানি হাসে, বলে, আমি ফিরেই এসেছি, কিন্তু ওরা এখন আমায় ডাকছে। শেষ সুরটা বাজাতে হবে, তবেই সব শেষ হবে। তারপর সে ধীরে ধীরে বাঁশি বাজাতে শুরু করলো। এ সুর করুণ নয়, আতঙ্কের নয়, এক মুক্তির সুর। চারিদিকের বাতাস থেমে যায়। পুরো বাড়ির কুঠুরির ফাটল থেকে ধোঁয়া বেরিয়ে আসে, আর সেই ধোঁয়ার ভেতর আকৃতি পায় শস্য মুখ। সবাই স্থির। তারপর একে একে তারা আলোর দিকে এগিয়ে যেতে থাকে নিঃশব্দে। শেষ আত্মা চলে যাবার পরে হঠাৎ এক ঝলক আলো এসে পড়ে সুবর্ণার উপর। বাঁশি হাতছাড়া হয়ে পড়ে যায় মাটিতে। ঋদ্ধি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। সুবর্ণা চোখ বন্ধ করে বলে, শেষ হলো, এবার সত্যি ফিরলাম। আজও আমানপাড়া গ্রামে রাতে কেউ বাঁশির সুর শুনে না। পোড়াবাড়ি এখন ঘাসে ঢাকা নিঃশব্দ স্মৃতির মতো। ঋদ্ধি আর সুবর্ণা ফিরেছে কলকাতায়। দুজনে মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, ছায়ার দরজা, যেখানে লোককাহিনী নয়, সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা নিয়ে গবেষণা হয়। আর সেই বাঁশি, ওটা রাখা আছে একটা কাচের বাক্সে, ঢেকে রাখা কালো কাপড়ে। কেউ কখনো সেটা বাজায় না, কারণ সবাই জানে শেষ সুর বেজে গেছে, কিন্তু ছায়া এখনো পুরোপুরি চলে যায় না। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এ ধরনের গল্প পেতে আমাদের চ্যানেল SN হরর এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।